আসসালামু আলাইকুম। ফিল্ড স্টোরির আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সঙ্গে আছে একজন প্রফেশনাল ফিটনেস ট্রেনার আকিব জাভেদ শিশির। শিশির, তোমাকে আমাদের ফিল্ড স্টোরিতে স্বাগতম। থ্যাংক ইউ ভাইয়া। শিশিরের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে তার যে জার্নিটা আছে, একজন ফিটনেস ট্রেনার হিসাবে নিজেকে প্রস্তুত করার জন্য তো একটা জার্নি আছে, স্যাক্রিফাইস আছে। পাশাপাশি যারা বডি বিল্ডিং ক্যারিয়ারে আসতে চান, নিজেকে প্রফেশনাল একজন বডি বিল্ডার হিসাবে তৈরি করতে চান, তো সেই বিষয় নিয়েও আমরা বেশ কিছু আলোচনা করব। তো প্রথমেই আমি শিশির কাছে যাব। শিশির, ফার্স্ট অফ অল আমি যদি আমার আমার পয়েন্ট অফ ভিউ বলি, তোমার দিকে তাকিয়ে সত্যি কথা বলতে, যেহেতু তুমি আমার এলাকার ছোট ভাই, আমি তোমার জার্নিটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। যে কাউকে জিজ্ঞাসা করলে বলবে যে এই বয়সে সাধারণত পড়াশোনা শেষ করার পর আমি কর্পোরেট কোনো জবে যাব। সেই জায়গা থেকে তুমি নিজেকে ওই সব কিছু বাদ দিয়ে প্রফেশনাল ফিটনেস ট্রেনার হিসাবে ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য জার্নি শুরু করেছো। তো হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ, আমি এটাই আগে জানতে চাইবো। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক্যালি যদি আমি এইভাবে বলি যে আমি এটা প্রফেশনালি স্টার্ট করছি, ইটস রং। আমি এটা কখনোই প্রফেশনালি স্টার্ট করিনি। আমি শুরুতে আমার ফিটনেস ঠিক করার জন্য বেসিক্যালি জিমে আসছি, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি এটাকে ধীরে ধীরে ভালো লাগা কাজ করে, অ্যান্ড মানে এইটা ছিল জাস্ট ভালো লাগা থেকে শুরু করা, ভালো লাগা থেকে শুরু টু কিপ মাইসেলফ ফিট। আচ্ছা, এটাই। অ্যান্ড দেন আস্তে আস্তে হচ্ছে এইখানে আসা। কিন্তু এটা নিজেকে মানানোটা কত কঠিন ছিল? কারণ ওই যে বললাম, কারণ ক্যারিয়ারকেও তো একটা স্যাক্রিফাইসের জায়গাতে নিয়ে যেতে হচ্ছে। আমরা গতানুগতিক যে ক্যারিয়ারের কথা বলি, আমরা কর্পোরেট যে ওয়ার্ল্ডের কথা বলি, যে এখানে আসলে একজন স্টুডেন্ট চিন্তা করে যে না, আমি আমার পড়াশোনা শেষ করে, গ্র্যাজুয়েশন শেষ করে আমি ওই জায়গাতে যাব, ওই কর্পোরেট ওয়ার্ল্ডটা বিলং করবো। তো সেই জায়গা থেকে তুমি এইখানে যে আসছো, এটা তো নিশ্চয়ই এতটা সহজ ছিল না। হ্যাঁ, সহজ অবশ্যই ছিল না, কারণ হচ্ছে মানুষজন অ্যাজ ইউজুয়াল আমাদের যেই সমাজের যে পার্সপেক্টিভ বা সোসাইটি যেটা চায়, বাবা মা যেটা চাই, সবাই চাই যে হচ্ছে আমার ছেলে গভর্নমেন্ট জব করবে, ইদার ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। সো আমার বাবা মাও এটার বাইরে ছিল না। তারাও চাইছে যে হচ্ছে আমার ছেলে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বা একটা ভালো গভর্নমেন্ট জব করুক, বিসিএস ক্যাডার হোক। সো ওরা চাইছে, আমি আমার মতন করে গেছি। একটা সময় এইটার একটা কারণ আছে, রিজন আছে। বেসিক্যালি যখন আমি অ্যাডমিশন দিই, সেই সময়ের কথা বলতে হবে, মানে আমি সেই সময় থেকেই শুরু করছি। এটা কত, 2018 19 17 যখন আমি অ্যাডমিশন দিই, ওই টাইমে মানে আই ওয়াজ ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। ওকে, মানে আমি ওই সময় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম অ্যাডমিশন নিয়ে, অ্যাজ ইউজুয়াল, যে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হইতে হবে। বাট মানে প্রেশার আমি এত বেশি নিয়েছি, আমি হচ্ছে কখনো আমার 100% মানে হচ্ছে যে পটেনশিয়াল, সেটা আমি কখনোই মিট আপ করতে পারিনি এক্সাম সিটে বসে। আমার অনেক পটেনশিয়ালিটি ছিল, বাট আমি ওইটা কখনোই কাভার করতে পারিনি। দেখা পরীক্ষার হলে যে আই ওয়াজ নার্ভাস, আচ্ছা, ভেরি মাচ নার্ভাস। এরকম করতে করতে হচ্ছে আমি সাইকিয়াট্রিস্টকেও দেখাইলাম একটা পর্যায়ে, যে মানে এতটা ডিপ যে হচ্ছে সাইকিয়াট্রিস্টকে দেখালাম। বাসায়ও এটা নিয়ে অনেক, বাসার মানুষজন অনেক চিন্তিত হয়ে যায়। মানে হচ্ছে আমার বিহেভিয়ারাল প্যাটার্নে অনেকটা চেঞ্জ আসে। মানে হচ্ছে দেখা যাচ্ছে খারাপ লাগতো অনেক বেশি, কি করব না করব কিছু বুঝতে পারছি না। আর এটার জন্য আসলে সোসাইটি একটা বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ আমার কাছে মনে হয়েছে যে ওই যে সোসাইটি একটা কনসেপ্ট আছে যে তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারো, তাহলে হচ্ছে তোমার তুমি আর কিছু না, ইউ আর নাথিং। সো ওভারঅল এগুলো ট্রিগার করছে আমাকে। এগুলো ট্রিগার করাতে আমি কি আমার কখনোই তো 100% পটেনশিয়ালিটি সেটা দিতে পারিনি। আচ্ছা, ব্যাপারটা কি এরকমও আছে শিশির, যেটা যে ছোটবেলা থেকে আমরা দেখি একজন ভালো স্টুডেন্ট, তো সেই যখন ভালো স্টুডেন্ট হয়, সেটা তার যেমন একটা অ্যাচিভমেন্টের জায়গা, অ্যাট দ্য সেম টাইম প্যারালাল কিছু একটা প্রেশারও মনে হচ্ছে প্যারালালি ক্রিয়েট হইতে থাকে। যে স্কুলে যে ভালো করছে সে কলেজেও ভালো করবে, যে কলেজে ভালো করছে সে ইউনিভার্সিটিতেও ভালো করবে। অ্যাট দ্য সেম টাইম হি উইল গেট এ ফাইন জব টু লিড হিজ লাইফ, অ্যাট দ্য সেম টাইম হি উইল সাপোর্ট হিজ ফ্যামিলি টু।
তো হ্যাঁ। এইটাই কি তুমি আসলে সেই জায়গায় ফেস হ্যাঁ, করছিলে এটা তো আমি কিনা? বলবোই যে এক্সপেকটেশন যখন একটা ছেলে ভালো স্টুডেন্ট, সে ভালো করতে থাকে, হুট করে যদি সামাও খারাপ করে কোনো কারণে, এটা অনেক বেশি তাকে সোসাইটি প্রেশার ক্রিয়েট করে ফেলে। কারণ কি, সোসাইটির একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে যায়, বাবা মার একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে যায়, আমার যে ক্লোজ মানে হচ্ছে নেইবার্স আছে Yes, তাদের হ্যাঁ। এক্সপেকটেশন ক্রিয়েট। বের হলে ওরা তো ভাবতো মানে আমার কনফিডেন্স নাই যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো, বাট তাদের সেই কনফিডেন্সটা আছে যে তুমি ভালো করবে। আচ্ছা, সেই জায়গা থেকে তোমাকে এতটাই ট্রিগার করা হলো যে তুমি একজন মনোবিজ্ঞান বা মনোবিদের কাছে যেতে বাধ্য হলে? এইটা আরো পরে, আচ্ছা। মানে ওই যে শুরু হয়েছে ওইখান থেকে, বাট এটা আস্তে আস্তে আমার ডে বাই ডে বাড়তে থাকে। দেন আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, পাবলিক ইউনিভার্সিটি। সেটাতে হচ্ছে আমি কন্টিনিউ করতে পারিনি, আচ্ছা। পরে আবার ব্যাক করছি, কারণ আমার সাবজেক্টটা এইভাবে পছন্দ ছিল না। আর ওই যে সোসাইটি একটা বলে না যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা ডাক্তারি পড়ো, আমারও মাথায় ওইটা কাজ করতো যে হচ্ছে আমি মনে হয় ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যই তৈরি হয়েছি, ওকে। আমার হচ্ছে এখানে প্যাশন আছে, বাট আচ্ছা। অ্যাকচুয়ালি এরকম কিছু না। পরে ওইখানে ভর্তি হয়েছি, বাট আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাকচুয়ালি এইখানে আমার কিছু নাই। আচ্ছা। মানে এটা জাস্ট মানে হচ্ছে এই যে সোসাইটি আমাকে মেক করে দিয়েছে মাইন্ডটা, দ্যাট ইজ হোয়াই আমি এখানে আসছি। ওকে। দেন এগেইন ফেল, আচ্ছা। আবার ওইখানেও কন্টিনিউ করতে পারলাম না। দেন রাজশাহীতে ব্যাক করি, ব্যাক করার পরে হচ্ছে আমি বেসিক্যালি ডক্টরের কাছে Okay. যাই। উনি কি সাজেস্ট করলো? উনি বেসিক্যালি সাজেস্ট করছিল যে মেডিসিন তো এটা আলাদা চলছিল, একটা পার্ট। ওকে। তারপরে হচ্ছে একজন রাজশাহী ইউনিভার্সিটির উনি স্টুডেন্ট ছিল, বাট উনি হচ্ছে সাইকোথেরাপি দিত। আচ্ছা। উনি হচ্ছে ওনার কাছেও হচ্ছে আমি বেশ কিছুদিন ক্লাস করছি, ওনার সেশন নিছি। তো ওই ডক্টর মামুন স্যার ছিল, উনি আমাকে অনেক বেশি হেল্প করছে। ও মেডিসিন চলতো, সাইকোথেরাপি চলতো। দেন হচ্ছে আমাকে একটা সময় বললো যে, স্যার বললো যে তুমি হচ্ছে এমন কোথাও থাকো যেখানে হচ্ছে অ্যাটলিস্ট মানুষজন আছে, আচ্ছা। মানে লোকালয়ের মধ্যে থাকো। আচ্ছা। তুমি একা থাকো না, একা আচ্ছা। থাকলে হয়তো ওভার থিঙ্কিং হয় ওকে। যে আমি যে এত কিছু ছেড়ে আসছি, আমার মানে আমার কাছে মনে হতো যে আমার আর কি করার মতন কিছু নাই। আচ্ছা। দেন এই তো একদিন র্যান্ডমলি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে জিম দেখি, জিমে যে অ্যাডমিশন নিই। আর আগে থেকে ইচ্ছা ছিল, যেহেতু বললাম যে আমি সবসময় চাইতাম যে অ্যাটলিস্ট আমি নিজেকে ফিট দেখতে চাই। আচ্ছা। ওইখানে যাওয়া, দেন আস্তে আস্তে এইটার প্রতি ভালো লাগা কাজ করে। আচ্ছা, মানে এটা সামহাও দুইটা যদি আমরা কোরিলেশনও বলি বা কোইন্সিডেন্সও বলি, যেটা এক হয়েছে এবং এই জার্নিটা শুরু হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমরা তো আজকে তোমার সেই পর্যায়ে দেখছি। তো যেহেতু এই পর্যায়ে দেখছি, এটা তো শুরুর ঘটনা ছিল, মাঝখানেও নিশ্চয়ই আরও কিছু আছে। আমি একটু আলাদা জায়গায় যেতে চাই। আলাদা জায়গায় যেতে বলতে যে আমরা প্রফেশনাল ফিটনেস ট্রেনারের কথা শুনি বা দেখি, আমরা ইউটিউবে অনেক কিছু অনেক জায়গাতেই দেখি যারা ভিডিও দেয়। তো এটার আসলে পড়াশোনার জায়গাটা কোথায়? মানে আমি চাইলেই কি নিজেকে একজন ফিটনেস ট্রেনার ঘোষণা করতে পারি, না এটার স্টাডিগত একটা ব্যাপার আছে বা একটা প্যারামিটার তো নিশ্চয়ই আছে, একটা কোয়ালিফিকেশনের জায়গা আছে? প্যারামিটার তো অবশ্যই আছে, বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারামিটার এরকম, মানে আমার সারাউন্ডিংস দেখছি এইখানে কোনো প্যারামিটার নাই। আচ্ছা। মানে যদি আপনার একটা ভালো ফিটনেস থাকে, আচ্ছা, মানে physics থাকে একটা, ফিজিক্স থাকে, দেন আপনি নিজেকে বলতে পারবেন আচ্ছা। হয়তো যে আমি ইনস্ট্রাক্টর, ট্রেনার। বাট প্যারামিটার তো অবশ্যই আছে। অবশ্যই আছে। অ্যাটলিস্ট যারা এই সেক্টরে আছে তাদের যে প্রফেশনাল যে ডিগ্রিগুলো আছে, আচ্ছা। এটা তো অনার্স মাস্টার্স করতেই পারে, যেমন স্পোর্টস সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড আদার্স অনেক সাবজেক্ট আছে এই রিলেটেড, স্পোর্টস নিউট্রিশন, এগুলোতে কেউ চাইলেই অনার্স করতে পারে, মাস্টার্স করতে পারে, বা কেউ পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিও নিতে পারে আচ্ছা। এগুলোতে। বাট যারা নেয়নি কিন্তু এইটার প্রতি মানে প্যাশন কাজ করে, তাদের কাছে আমি অবশ্যই বলবো যে অনেক সার্টিফিকেশন কোর্স আছে, অ্যাটলিস্ট ডিপ্লোমাগুলো করে ফেলা উচিত। ডিপ্লোমা বা যে প্রফেশনাল যে কোর্সগুলো আছে। তোমার হচ্ছে প্রফেশনাল এই কোর্সের যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, মানে তুমি পার্টিসিপেট করছো? আচ্ছা, আমি যখন বেসিক্যালি শুরু করি, মানে ওয়ার্কআউট শুরু করি, সেই সময়টা হচ্ছে কি আমি মানে আমার হচ্ছে লজিক, যে মানে প্রত্যেকটা জিনিসের পিছনে লজিক মানে কাজ করা লাগে, না হলে হচ্ছে আমি মানে ওই কিক পাই না যে হচ্ছে কেন মানে হচ্ছে, মোটিভেশনটা কাজ করে না ওইভাবে কাজ করে না। তো আমি যখন শুরু করি তখন হচ্ছে 18 শেষের দিকে, তো জিমে যাই আসি।
বাট ওই যে আস্তে আস্তে তো হুম। এই একটু ভালো হচ্ছে আর একটু ভালো হচ্ছে আর একটু ভালো হচ্ছে, তখন হচ্ছে আমার ইনকোয়ারির মানে মাইন্ডসেট চলে আসে অটোমেটিক্যালি এই সেক্টরের উপরে, যে আচ্ছা আমি এটা করছি তাহলে এর চেয়ে ভালো কিভাবে করতে পারবো, হুম, হুম, হুম। এর চেয়ে ভালো কিভাবে করতে পারবো। বাট এটা জানার জন্য মানে কোনো লোক ছিল না সেই আচ্ছা। সময়, মানে আমি সেই সময় কোনো লোক খুঁজে পাইনি মানে যে তোমাকে আসলে গাইডলাইন করতে পারবে। সো আমি আমার মতন করে যতটুকু জার্নাল দেখতে পাইতাম বা পড়তে পারতাম ততটুকু পড়ছি। পরবর্তীতেও ওইভাবে জার্নাল নিজে দেখে বা যতটুকু সেলফ স্টাডি পাওয়া যায় সেইটুকু করে করে পড়তে থাকি। একটা সময় যে আমি হচ্ছে বই মানে একটা ম্যানেজ করতে পারি, আচ্ছা। ইনসাইক্লোপিডিয়া বডি বিল্ডিং Okay. আর্নল্ড সরেজের, ওইখান থেকে হচ্ছে কিছু ইনফরমেশন পাই। দেন আরেকটু মানে আপনি কি কনসিস্টেন্সিটা ফ্যাক্ট, আচ্ছা। আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট মানে মানুষজন যেটা চায় সেটা যদি অ্যাকচুয়ালি মন থেকে চায় সেটা হয়ে যায় কোনো না কোনোভাবে। তারপরে আমার মিট হলো হচ্ছে এক আঙ্কেলের সাথে, উনি হচ্ছে চাকমা, ওনার নাম হচ্ছে বিমল চাকমা, আচ্ছা। মানে হি ওয়াজ মাই ফার্স্ট কোচ বলতে পারেন। ওকে। আর একটা ভাইয়া ছিল আমাদের পার্শ্ববর্তী এলাকায়, মানে কি নাইম। রাজশাহীতে নাকি? হ্যাঁ হ্যাঁ রাজশাহী। আচ্ছা। কিন্তু ওই যে মানে আমার যেই জানার বিষয়গুলো হ্যাঁ হচ্ছে করছি, ওয়ার্কআউট করছি ওনার সাথে, ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী উনি আমাকে দেখাচ্ছে শেখাচ্ছে, বাট লজিকটা আমি খুঁজে পাচ্ছি না তখনও যে আচ্ছা। কেন হচ্ছে এরকম। মানে খুঁজতে খুঁজতেই আমি হচ্ছে সন্ধান পাই যে আইএসএস মানে আইএসএসএ ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্স অফ আমেরিকা, ওকে। এইখানে ওরা হচ্ছে সার্টিফিকেশন অফার করে ওকে। মানে প্রফেশনালসদের জন্য, বা আচ্ছা। অ্যাটলিস্ট তখনও প্রফেশনাল হওয়ার ওইভাবে মাথায় ট্রিগার করেনি, বাট ওই যে আমার মনে হয়েছে আমি জানতে পারবো ওকে। যে মাসল কি জন্য বিল্ড হচ্ছে, নেক্সট লেভেলে কিভাবে যাই, আচ্ছা। বা নেক্সট লেভেলে যাইতে গেলে কি করতে হয়, এটা আমাকে ট্রিগার করতো। ওকে। মানে এই থেকেও হচ্ছে আমি এই কোর্সটা করি সেই সময়। আচ্ছা। সেই সময় কোর্স করি, এটার 2 ইয়ার্স মেয়াদ থাকে। আচ্ছা। এটা হচ্ছে আবার যদি রিনিউ করতে হয় তাহলে আমাকে আবার একটা এক্সাম দিতে হবে, দিয়ে রিনিউ করতে হবে। তুমি যদি একটু, যেহেতু কোর্সের কথা বললা, তুমি যেহেতু সেই সময় ইনফরমেশন পাওনি, হুম। এখনো হয়তোবা অনেকেই চিন্তা করে যে সে প্রফেশনাল এরকম একটা সার্টিফিকেট নিবে, তুমি একটু ডিটেলসে যদি একটু বলতা, মানে শর্টেই যদি বলতা যে এটা সে কিভাবে ফাইন্ড আউট করবে, ওইটা কি এবং এটার কোনো খরচ কেমন থাকে অথবা প্রক্রিয়াটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, বেসিক্যালি এটা সার্চ করলেই পাবে, আইএসএসএ আইএসএসএ লিখে সার্চ করলেই পাবে, বা ন্যাসাম আছে, আরো অনেকগুলো আছে অফার করে। তো এটা মোটামুটি ইজি। ওকে। তো এই সার্চ করলেই ওটা পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পরে ওদের লিঙ্কে ঢুকবে, লিঙ্কে ঢুকলে প্রসিডিউরগুলো দেওয়া থাকে। প্রসিডিউরগুলো দেওয়া থাকে, কে কোনটা করতে থাকে, বডি বিল্ডিং স্পেশালিস্ট থাকে, পার্সোনাল ট্রেনার থাকে, মানে হচ্ছে ফুড মানে ফুড নিউট্রিশন থাকে, ফুড অ্যান্ড নিউট্রিশন থাকে। তো যেই কোর্সটা পারচেস করতে চায় সেই কোর্সটা পারচেস করতে পারবে ওইখান থেকে। আর ওইখানে ওদের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে দেখি মেসেজে অপশন থাকে, ওখানে মেসেজ দেওয়ার জন্য লোক থাকে অলওয়েজ। আমি যদি ওইখানে ওদের ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন মেসেজ অপশন থাকে, ওখানে মেসেজ দিলে ওরা ওই বলে দিবে যে কি করতে হবে না করতে হবে। এমনি খরচের কথা যদি তুমি একটু বলতে, আইডিয়াটা এটা যদি দিতা এটা কেমন ভ্যারি purchase? করে, ওরা দেখি যে আচ্ছা। প্রায় অফার দেয়, আচ্ছা। এক এক সময় এরকম অফার দেয়, অফার চলতে থাকে মোটামুটি সব সময়। আচ্ছা। তারপরে যদি এই- একটা আমরা অ্যারাউন্ড একটা লামসাম যদি একটা অ্যামাউন্টের কথা বলি, এটা হচ্ছে মানে ওইখানেও আবার একটা বিষয় আছে যে আপনি যদি নর্মালি আপনি নিজে পড়াশোনা করে, ওদের ক্লাস ওইভাবে হয় না, ওরা আপনাকে একটা বই পাঠাই দিবে পিডিএফ, আর হচ্ছে ক্লাস ওদের কিছু ভিডিও ক্লাস আছে, এক্সামটাতে হচ্ছে অ্যাটেন্ড করাটা একটা fact। এক্সাম অ্যাটেন্ড করে আপনি পরীক্ষা মানে পেইড করার কিছুদিন পরে এক্সাম দিতে পারবেন চাইলে। আচ্ছা, বুঝতে পারছি। এটা মানে হচ্ছে নিজের নিজের প্রিপারেশনটাই preparation এর তুমি উপর যেটা বলছিলা। অথবা হচ্ছে কেউ চাইলে যদি মনে করেন আমি নিজে পারছি না, সেই ক্ষেত্রে হচ্ছে ওদের এক্সপার্টের হেল্প নিতে পারে, সেটার আবার আলাদা পেমেন্ট। বুঝতে পারছি। এটা ডিপেন্ড করে, যদি নর্মালি কেউ করতে চাই এই 70 থেকে 1,20,30-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছি। মানে এটা জাস্ট একটা আমাদের হ্যাঁ, বেসিক একটা আইডিয়া। এটা ডিপেন্ড করে, আরো যদি আমি আরো বেশি কোর্স পারচেজ করি। আমরা তো যেহেতু পড়াশোনা নিয়ে একটু কথা বলছি, বাইরের দেশে এরকম সার্টিফিকেশন কোর্সের কথা আমরা জানলাম, এবং আমেরিকাতে যত বড় এটা একটা ইন্ডাস্ট্রি, বিশেষ করে ফিটনেস এই ট্রেনার অথবা বডি বিল্ডিং, আমরা তো এটা জানি যে এটা কত বড় বড় স্টার আছে আমেরিকান ইন্ডাস্ট্রিতে। বাংলাদেশে কি এখন এই ধরনের কোনো সংস্থা অথবা কোনো স্টাডির কোনো জায়গা কি আছে যারা চাইলে কোর্স করতে পারে, ফিটনেস ট্রেনারের কোর্স হোক অথবা নিউট্রিশনের কোর্স হোক, এই ধরনের ইন্ডাস্ট্রি কি বাংলাদেশে এখন গড়ে উঠেছে কিনা? না, বাংলাদেশে এইরকম কোনো মানে পরে ডিপ্লোমা নেওয়ার মতন কোনো ইন্ডাস্ট্রি এখনো গড়ে ওঠেনি, বা প্রফেশনাল কোর্সগুলো নিয়ে ওঠার মতন কোনো প্লেস নাই যেখানে আপনাকে অফার করবে।
এগুলো বেসিক্যালি তো বললাম অনলাইন, আচ্ছা আচ্ছা, বুঝতে ম্যাক্সিমাম পারছি। অনলাইন থেকে করতে পারবে, বাংলাদেশিরাও করতে পারবে, বাংলাদেশি স্পেসিফিকভাবে নাই। তবে হচ্ছে গোল্ড জিম এইটা অফার করে থাকে। রিসেন্ট বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গোল্ড জিম বাংলাদেশে নিয়ে আসছে বসুন্ধরা থেকে। আচ্ছা আচ্ছা, তো এটা কি এখন চেইন তো একটা, চেইন, না? Chain, হ্যাঁ, বুঝতে জি জি পারছি। জি। ওরা এখন আমি নট শিওর যে ওরা এখনো মানে এইখানে Operation শুরু করেছে অপারেশন শুরু করছে কিনা, যে কেউ চাইলে আমাদের এখান থেকে প্রফেশনাল ডিগ্রি নিতে আচ্ছা। পারবে। বাট হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে রিসেন্ট বললেও ভুল হবে, তবে কিছু মানে হচ্ছে এখন ডিপার্টমেন্ট তৈরি আচ্ছা। হয়েছে, যেমন হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনস, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে আচ্ছা। স্পোর্টস নিউট্রিশনস, আমার ডিপার্টমেন্টের নাম পুরোটা মনে হয়, তবে এই রিলেটেড এই ফিল্ডে এটা আছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছে, আমি দেখছিলাম সেই সময়। আচ্ছা। তারপরে হচ্ছে বর্তমানে আমাদের রাজশাহীতে বরেন্দ্র ইউনিভার্সিটিতে, আচ্ছা। ওরাও নিউট্রিশন সায়েন্স ওদেরও একটা তার মানে হচ্ছে আমরা বলছি যে এই ইন্ডাস্ট্রিটাও আস্তে আস্তে গ্রো গ্রো করছে। করছে। ওকে, এবার বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা তো বড় ইন্ডাস্ট্রি অবশ্যই। এবার আরেকটু ফিরে হচ্ছে তোমার ক্যারিয়ারে যে জায়গা, পার্সোনাল ট্রেনার হিসাবে এই পর্যন্ত তোমার নিজের হাতের গড়া স্টুডেন্ট, আমি জিমের বাদ দিলাম কারণ জিমে তো ব্রাঞ্চ অফ স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট, আমি কাউন্ট না করি। তোমার পার্সোনাল ট্রেনারের এই যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারে কতজন স্টুডেন্টের সঙ্গে তুমি এই পর্যন্ত কাজ করেছো? এইরকম তো অনেক হয়েছে, যে অ্যারাউন্ড 200 প্লাস তো হবেই, 200 plus? ইন্ডিভিজুয়ালি কাজ করছি। আচ্ছা আচ্ছা, 200 প্লাস কাজ জি, করা জি, হয়েছে। জি। আচ্ছা, যেহেতু 200 প্লাস কাজ করেছো, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডাটা, জি জি। আলাদা আলাদা থিঙ্কিং প্রসেস, আলাদা আলাদা গড়ার প্রসেস। তো সেই জায়গা থেকে তাদের আসলে আসার পেছনে মোটিভটা কি থাকে, যে আমি একজন পার্সোনাল ট্রেনারকে হায়ার করলাম, তো তাদের মোটিভটা কি, মোটিভটা নিয়ে আসলে তোমার কাছে সাধারণত তারা আসে? বেসিক্যালি যারা আমাদের রাজশাহীর প্রেক্ষাপটে বলবো, রাজশাহীর প্রেক্ষাপটে মানে একজন পার্সোনাল ট্রেনার হায়ার করা টাফ, টাফ, ডিফিকাল্ট। আর আমি চার্জও করি মোটামুটি বেশি অন্যান্য বলা যে যায় trainer- নাকি, এটা রেঞ্জ বলা যায় কি? হ্যাঁ, অবভিয়াসলি এটা তো ওপেন। আমি হ্যাঁ। আমার কাছে নিই, আমি মান্থলি 6000 করে চার্জ করে থাকি এখন, আর 3 মান্থের 15,000, আর যদি কেউ 6 মান্থ নিতে চাই, সরি 5 মান্থ, হুম। তাহলে হচ্ছে 30K মতো 30K, okay, চার্জ করে fine. থাকি। ওকে, সো রাজশাহীর মতন জায়গায় মানে রেঞ্জটা কিন্তু অনেক বেশি। আচ্ছা, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে দে আর ক্যাপেবল, ওকে, বা দেখা যাচ্ছে ওরা ওয়েল সেটেল পার্সনই নিতে পারে। ওকে, স্টুডেন্টের সাথেও কাজ করছি, বাট খুব কম। আচ্ছা। তো তুমি যেটা আমরা বলছিলাম যে তাদের আসলে মোটিভটা কি থাকে ইনিশিয়ালি আশা, যে মানে থাকে না, আমরা নিজেরাও যখন জিমে যাই অনেক একটা স্বপ্ন নিয়ে যাই, ঠিক আছে এই পোস্টারের মতন আমার একটা মানে ফিগার হবে, বাট দেখা যায় আমরা আর কন্টিনিউ করতে পারি না, সার্টেন টাইম যাওয়ার পর ডিসকন্টিনিউ হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে তুমি কিভাবে ফাইন্ড আউট করো, অথবা তুমি কিভাবে দেখছো এগুলো? আচ্ছা, জিম ট্রেনার আর পার্সোনাল ট্রেনারের ভিতরে আমি আগে ওকে, ফাইন, ক্ল্যারিফাই করে দিই। জিম ট্রেনার হচ্ছে বেসিক্যালি যে আমরা স্কুলে যাই, স্কুলে যে স্কুলের টিচার পড়াচ্ছে, আমরা পড়ছি বসে একসাথে সবাই। ওকে, এইখানে মানে এইভাবেই রিলেট করতে হবে যে স্কুল টিচার কিভাবে পড়ায়। আচ্ছা, মানে ওরা কিন্তু ওটার জন্য রেসপন্সিবল, তোমাকে পড়তেই হবে, করো, এইরকম কোনো ধরা বাধা থাকে না। আর অ্যাট দ্য সেম টাইম এটার সাথে আমরা হোম টিউটরের কম্পেয়ার করতে পারি, যে হোমে যে একজন পার্সন 101 পড়াচ্ছে সেটা। তো পার্সোনাল ট্রেনার অ্যান্ড জিম ট্রেনার যেটা এই পার্থক্য। আচ্ছা, আপনি জিম ট্রেনারকেও যদি ট্রিগার করেন, ও কিন্তু আপনাকে সার্ভিস দিতে বাধ্য, ওকে, কারণ ও তো ওটার হ্যাঁ, স্টুডেন্ট। বাট আর পার্সোনাল ট্রেনার হলে তো মানে যে ট্রেনার, আমি ফোর্স করবো ওনাকে যে তোমার এইটা করতে হবে, এটা করতে হবে না, এটা করো, এটা করতে হবে না। আর বেসিক্যালি পার্সোনাল ট্রেনিংটা যদি কেউ অ্যাফোর্ড করতে পারে, আমি বলবো যে অবশ্যই নেওয়া উচিত। যেমন আমিও আমার নিজেরও ট্রেনার আছে, আমি হচ্ছে ওনাকে মানে আমার টাফ টাইমে ওনাকে আমি পাশে রাখার ট্রাই করছি, রাখি, কারণ হচ্ছে মানে আমার মাথার উপরে যে থাকবে, এটা অনেক বড় একটা পাওয়া। বুঝতে পারছি, আমার অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। অবশ্যই। আচ্ছা, যেই কারণে যেটা বলছিলাম যে মানুষ কন্টিনিউ আর করতে পারে না, যে আমরা পার্সোনাল নিজেও যেটা বলছিলাম যে কিছুদিন করলাম, তারপরে মোটিভেশনটা হারিয়ে যায়, তো এইটা আসলে তুমি কিভাবে শর্ট আউট করো প্রবলেমগুলোকে? এটা বেসিক্যালি মোস্ট অফ দ্য ক্ষেত্রেই বলা যায় যে জিমে কিন্তু ধরেন, যদি আমি সাপোজ বলি, একটা রেশিও করে বলি যে 100 জন স্টুডেন্ট ভর্তি হলে একজন স্টুডেন্ট দেখা যাচ্ছে টিকবে। আচ্ছা, মানে সে কন্টিনিউ করবে, এইরকম, হ্যাঁ, কন্টিনিউ করবে, যে কন্টিনিউ আছে। এটার কারণ হচ্ছে
ল্যাক অফ মোটিভেশন এবং হচ্ছে আর্লি রেজাল্ট পাওয়ার যে প্রবণতা। মানসিকতা থাকে, যে হচ্ছে আমি আসলে এসেই দেখা যাচ্ছে ওরা ভাবে অ্যাকচুয়ালি, মানে দেখে দেখা যাচ্ছে জিমে যে ট্রেনারগুলো বা ভালো ফিটনেস আছে ওরা কিন্তু একদিনই করেনি, না কিন্তু ওরা দেখে আসে কিন্তু ওইটা। আর তার চেয়ে তো বড় বিষয় হচ্ছে কি, যাদেরকে দেখে ইন্সপায়ার হয় নর্মালি ওদের মতন হওয়া পসিবলই না। আচ্ছা, মানে আমরা যে ছবির কথা বলছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, বেসিক্যালি কাদেরকে দেখে মানুষজন দেখাচ্ছেন, অনেক সময় কি হয়, মোস্ট অফ আমাদের এইখানকার কথা বলি, যেমন হচ্ছে জন সিনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয় যে আমি জন সিনার মতন হব। তারপর অনেকেই দেখা যাচ্ছে এখন বর্তমানে যে বডি বিল্ডার সিবামকে দেখে আচ্ছা। ইন্সপায়ার হচ্ছে, রনি কুলম্যানকে দেখে হ্যাঁ, ইন্সপায়ার হচ্ছে, জে কাটলারকে দেখে ইন্সপায়ার হচ্ছে, বা আমাদের দেশেরও এখন কিছু আইকনিক তামিল আনোয়ার ভাইদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছে, বা জিমে দেখা যাচ্ছে ভালো ছেলে ফিটনেস ওদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছে। কিন্তু বাস্তবে তো নর্মালি এটা পসিবলই না। টাইম তো একটা ফ্যাক্ট, নর্মালি চিন্তা করা যায় না। মানে দে আর বেসিক্যালি প্রফেশনালস, দে ইউজ অল কাইন্ডস অফ ড্রাগস, সাপ্লিমেন্টেশনস, মানে এভরিথিং প্রফেশনালস। তো আচ্ছা, আমি এখানে একটা ওয়ার্ড বলি, ড্রাগস যে ওয়ার্ডটা বলা হচ্ছে, এই ড্রাগস ওয়ার্ডটা মিন হচ্ছে কিন্তু নেগেটিভ কোনো সেন্স না। সেটা হচ্ছে আমরা অনেক ফুড সাপ্লিমেন্ট অথবা নেসেসারি কিছু, আমি যদি Steroid. সহজ বাংলায় যদি বলি যে সাপোর্ট সিস্টেম, এটাকে আসলে বোঝানোর জন্য এটা ইউজ করা হয়েছে। পারফরম্যান্স হ্যাঁ, ইনহ্যান্স হ্যাঁ, ড্রাগস। enhance এর জন্য। আমরা যেহেতু জিম নিয়ে কথা বলছি, আচ্ছা আমি আরেকটা কোশ্চিনে যাওয়ার আগে যেটা জানতে চাইবো, তুমি বর্তমানে এখন কোথায় আছো, মানে কোন জিমে কাজ করছো তুমি? আমরা যদিও Basically- আজকে আছি জিমটায়, তুমি নিজে বলো। অলরেডি সবাই জানি এটা হচ্ছে, আমি বর্তমানে হচ্ছে ক্যাপিটাল জিমে আছি। এটা অনেক পুরাতন একটা জিম রাজশাহী শহরের। ফার্স্ট অফ অল এই জিমটা ছিল হচ্ছে লোকেশনটা আমরা যদি হচ্ছে রানীবাজারের হ্যাঁ, রাস্তাটা বলি, গণকপাড়া যে গণকপাড়ার রাস্তাটা, ওইখানে। সেইখানে ছিল। দেন হচ্ছে ইজি শোরুমের উপরে ছিল, আর এখন ইজি শোরুমের পাশেই আছে। এবং আপনারা যারা ক্যাপিটাল ফিটনেস জিম সম্পর্কে জানতে চান, আমরা আমাদের ডিসক্রিপশনে ডিটেলস লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন, আমার নিজেরা এসেও কিন্তু আপনারা ভিজিট করে যাইতে পারেন। ভিজিট করে যেতে পারেন। আচ্ছা, যে কোশ্চিনটাতে আমি আবার ফিট চাই, যে মেন্টাল যে কথাটা আমি বলছিলাম, মেন্টাল টাফনেস, আসলে জিমের সঙ্গে মানসিক যে বিষয়টা, এটা কতখানি রিলেট করে তুমি মনে করো? অনেকে বলে যে জিম করলে মানসিক অবসাদ কাটে, অনেকে বলে যে ডাক্তাররা অনেকে বলে যে আপনি ভালো ফিল করছেন না, আপনি এনার্জি পাচ্ছেন না, জিমে যান। তো তুমি তোমার স্টুডেন্টদের মাঝখানে এমন কোনো কিছু দেখছো কিনা, বা এটা তুমি কিভাবে দেখো অ্যাকচুয়ালি বিষয়টা? হ্যাঁ, বাট এইটা আমি ডক্টরদের সাথে একমত হয়ে বলবো না। আচ্ছা। মানে আরেকটু খুলে বলি, হ্যাঁ। মানুষজন যখন খারাপ থাকে তখন মানুষজন বলে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে তুমি নামাজ পড়ো, নামাজ হ্যাঁ। পড়লে ঠিক হয়ে যাবে। ও তো অলরেডি ভালনারেবল সিচুয়েশনে আছে, ও মানে একদম শেষ অবস্থায় আছে দেখা যাচ্ছে। ওকে যদি এখন নামাজ পড়তে বলেন, ওই কি নামাজ পড়ে শান্তি পাবে? বলে না, নামাজ পড়লে যে আপনাকে আমি বলি, আপনি যখন খারাপ অবস্থায় থাকেন আপনি নামাজ পড়লে শান্তি পাবেন? না, এটা হচ্ছে ধরো পয়েন্ট অফ ভিউটা কি, যে তুমি যদি তোমার মানে মানে কি ক্রিয়েটারের কাছে নিজেকে সাবমিট করো, সাবমিট ইউর উইল, দেন সে হয়তো বা ব্লেসিং দিবে। এটা হচ্ছে 100% থটস, এটাই আসলে হয়। এটা কিন্তু হয়। আসলে তুমি যে থটসটাকে বলছো যে আমার যখন কোনো কিছু ঠিক নাই, তখন হয়তো আমার কনসেন্ট্রেশন আমি এটাই বুঝাইতে যাচ্ছি যে যখন আমার কোনো কিছু ঠিক নাই, তখন কোনো একটা কাজ করে সেখান থেকে আমি যে Best ফিডব্যাকটা output আশা, পাওয়া, বেস্ট বুঝতে আউটপুটটা আশা করব, এটা করা একদম বোকামো। এটা করা যাবে না। বুঝতে পারছি। আমাকে ভালো থাকতেই শুরু করতে হবে যে কোনো কাজ, আচ্ছা আচ্ছা। ভালো থাকতে শুরু করতে হবে, অ্যান্ড দেন তাহলে হচ্ছে আমার যখন খারাপ সময় আসবে আমাকে আমার এই কাজটা সাপোর্ট দিবে সেই সময়। আচ্ছা। কিন্তু কেউ যদি মনে করে যে আমি খুব বাজে অবস্থায় আছি, আমি এখন জিমে যাব, জিমে অবস্থায় ভালো হয়ে যাব, এমনটা হবে না। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি একটু করি জিম রিলেটেড। অনেকেই বাসায় জিম শুরু করতে চায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেক ভুলও হয়, আবার অনেকে করছেও দেখছি। তো বাড়িতে জিম শুরু করা, বা আসলেই মানুষ হচ্ছে বাসায় যদি কিছু করতে চায়, সেই জায়গা থেকে তুমি তাদেরকে কোনো ছোট্ট কোনো গাইডলাইন অথবা টিপস দিবা কিনা? যারা শুরু করতে চায় তাদের জন্য আমি বলবো মাইন্ডফুল ইটিং বা ক্লিন ইটিং অনেক বেশি জরুরি। এটা হচ্ছে ইন জেনারেল ফিটনেসের জন্য আমি বলছি যে ক্লিন ইটিং করা অনেক বেশি জরুরি। ক্লিন ইটিং আমি ডাজেন্ট মিন আমি বলছি বাইরে যে ফাস্টফুড আছে সেটাও করেন, রাইসের পোর্শনটা কমাই নিয়ে আসেন, চিকেন পোর্শনটা বাড়ান, ভেজিটেবলের পোর্শনটা বাড়ান, সয়াবিন ইউজ করলে সয়াবিনের বদলে বেস্ট হয় অলিভ অয়েল ইউজ করেন, অলিভ অয়েল ইউজ না করে ডিফিকাল্ট মনে হলে সরিষার তেল ইউজ করেন। বুঝতে পারছি। হ্যাঁ, মানে জিনিসগুলোকে পিউরিফিকেশন করা, Purification মানে জিম
বলা যায় হচ্ছে কি নিজে ওয়ার্কআউটের চাইতে আমাদের যে ফুড হ্যাবিট অথবা ফুডে এটা যদি অনেক আমরা বেশি 100% কাউন্ট করি হ্যাঁ। তাহলে হচ্ছে 80% ফুড রোল প্লে করে ওকে ফিটনেস জার্নির ক্ষেত্রে। হ্যাঁ তারপর 10% 10 to 15% স্লিপ, 5% ওয়ার্কআউট। ইট ডাজন্ট মিন দ্যাট ওয়ার্কআউট লেস ইম্পর্টেন্ট থিংস, মানে আমি একটা বললাম হ্যাঁ, আচ্ছা, যে এটা বোঝার ক্ষেত্রে বুঝতে পারছি। তার মানে আমাদের ফুড হ্যাবিটটা কত ভালো হওয়া দরকার, অনেক বেশি, অনেক বেশি ভালো হওয়া দরকার। মানে এটা আপনার ফিটনেস কত ভালো এটা ডিপেন্ড করে আপনার কিচেন কত ভালো। আচ্ছা আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের হচ্ছে আমরা কি ইনফরমেশন পাইলাম যে কিচেন যদি ভালো হয় তাহলে আমার ফিটনেসও ভালো হবে। আরো একটা কারণ এইখান আচ্ছা, থেকে আচ্ছা। মনে আসলো, হ্যাঁ, যে এই যে বললেন না যে ল্যাক অফ মোটিভেশনের হ্যাঁ। কারণ কি, অনেকে আসে রেজাল্ট পায় না। আরো একটা কারণ হচ্ছে এটা, তারা মনে করে জিমে এসে আমি যদি ফাটায় ওয়ার্কআউট করতে হ্যাঁ। পারি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বা আরো বেশি সময় দিতে পারি তাহলে হচ্ছে আমার হয়তো বডি হয়ে যাবে। আচ্ছা কিন্তু বেসিক্যালি আমরা যখন জিমে আসি আমরা এইখানে মাসল ব্রেকডাউন করি, আচ্ছা মাসল আমাদের টিস্যুগুলো টিয়ার হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এইটা রিপেয়ার করবে কে? এইটা Powerful. রিপেয়ার করেই কিছু মানে টিস্যু আছে, যে টিস্যুগুলো তো সমন্বয়ে মাসল গঠিত হচ্ছে। তো টিস্যু দুই ধরনের আছে, আচ্ছা। টাইপ 1 টাইপ 2। ওকে কিছু টিস্যু আছে যেগুলো হচ্ছে সংখ্যায় বাড়ে, আচ্ছা ওগুলো টিয়ার হবে, ওগুলো সংখ্যা আরো বেড়ে যাবে। আচ্ছা কিছু মানে টিস্যু আছে এগুলো সাইজ বড় হবে, আচ্ছা দিয়ে মাসলটা গ্রো করবে। হুম। আমি এখানে ফাটায়া ওয়ার্কআউট করলাম, টিয়ার করলাম, বাট আমি যে প্রপার ফুডটা দিতে পারছি না, তাহলে ওটা রিপেয়ার হবে কি করে? বুঝতে পারছি, মানে এই কম্বিনেশনটা না থাকার কারণে আমরা রেজাল্ট দেখতে না, পাচ্ছি রেজাল্টের এটা একটা মানে মেজর কারণ। মেজর কারণ। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আমরা আসলে জিমের যখনই কথা বলি জিম সম্পর্কে সব পজিটিভ কথাই কিন্তু শুনি। আমি একটু নেগেটিভ সাইডে শুনতে চাই যে জিম বা জিমে কি বলা ওয়ার্কআউট করা বা সব কিছুর কি সবই ভালো, কোনো কি নেগেটিভ সাইড নাই? নেগেটিভ সাইড আসলে যদি কেউ ফিট থাকতে চায়, হুম। ফিট থাকতে চাইলে তো এখানে নেগেটিভ সাইডের আমি কিছু দেখি না। কিন্তু ও just- অনেক সময় হয় কি যে মানে আমি যেই সেন্সে বলছি যে কোনো কিছু এক্সেসও যেমন ভালো না, আবার না জেনে বুঝে করাও তো মনে হয় ভালো না। অবভিয়াসলি এটা তো 100%, এর জন্যই তো তো একদম এরকম ভালো। সেন্সিটিভ কোনো বিষয় আছে কিনা যেটা আসলে যেই বিষয়গুলো আসলে জিমকে পারমিট করে না ওই ব্যক্তির জন্য বা ওই সিচুয়েশনের জন্য? অনেক সিচুয়েশনের জন্য পারমিট করে না। কেউ যদি এখন অসুস্থ থাকে, সাপোজ ওনার হাই ব্লাড প্রেশার বেশি হয়ে আছে, তখন সে যদি এসে এখন ডক্টর বললো যে হচ্ছে আপনি ওয়ার্কআউট করেন, ওই অবস্থাতে এসে ওয়ার্কআউট করেন, ওনার জন্য তো এটা সেফ না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত 6 মান্থ ব্যাক 1 ইয়ার ব্যাক হচ্ছে আমাদের ইন্টারনাল হেলথ চেক আপ করা। আচ্ছা আমি তো আমার হার্টের কন্ডিশন সম্পর্কে জানি না যতক্ষণ আমি চেক আপ করবো, আমি আমার লিভার সম্পর্কে জানি না, আমি আমার ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জানি না। এগুলো কিন্তু খুব ছোট ছোট, মানে বড় জিনিসটা কিন্তু একবার হয় না। আমাদের যে ট্রিগার করে দেখেন না, অনেকে এসে কিছুদিন আগে হচ্ছে একজন মিউজিশিয়ান সম্ভবত আমাদের হ্যাঁ। এখানে হার্ট অ্যাটাক করছে। ওটা হচ্ছে ওই জসিম যে নায়ক ছিলেন তারই আচ্ছা, ছেলে, আচ্ছা, আচ্ছা। যতখানি আমি তো জানি। ওনার ছেলে হার্ট অ্যাটাক করছে, এখন কি হয়েছে সব হার্ট অ্যাটাক আর জিম হুম। মানে কানেক্ট করে দিয়েছে। আচ্ছা, মানে এটাও একটা মিথ। 100% মিথ। আচ্ছা মসজিদে নামাজ পড়তে যে হচ্ছে হার্ট অ্যাটাক করছে অনেকেই ডান্স স্টেজে হার্ট অ্যাটাক করছে, অনেকেই অফিসে গানের বসে জন্য, থেকে হ্যাঁ। হার্ট অ্যাটাক করছে। কে কে হ্যাঁ, উনি তো পারফর্ম হচ্ছে করে আসার পরেই হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করছে, বাট যে দুই একটা রিয়ার কাহিনী হচ্ছে ওটাকেই হাইলাইটেড করা হচ্ছে বেশি। আচ্ছা, যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। বুঝতে পারছি। হার্ট অ্যাটাকটা হয় কি জন্য? এটা কি একদিনের ফল? কখনোই না, একদিনের ইম্পসিবল, হতেই পারে না। মানে আমাদের যে আর্টারি আছে, আর্টারির মধ্যে কোলেস্টেরল জমে, এলডিএল, সেটা জমে যখন এটা বন্ধ হয়ে যায়, এটা যদি সাপোজ দেখা যদি যাচ্ছে পাস না করতে পারে, হার্ট অ্যাটাক স্ট্রোক দুইটা আমাকে দেখেছে। আমার যেই আর্টারি দিয়ে আমার ব্রেনের ফিডিং যাচ্ছে সেইটা যদি ক্লোজ হয়ে যায়, থ্রো ব্লাড সার্কুলেশনস অ্যান্ড অক্সিডাইজেশন, আমাদের কিন্তু ব্রেনে ফুড থেকে যে নিউট্রিয়েন্ট আছে সেগুলো সাপ্লাই হচ্ছে। সো অক্সিডাইজেশন যদি না যায়, ওটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে তো ব্রেন ফিডিং মানে কিছু পাবে না, অক্সিজেনও পাচ্ছে না, এক্স্যাক্টলি, কোলাপস হবে এবং স্ট্রোক। বুঝতে পারছি। এবং সেম ওয়েতে হার্ট যখন ঠিক মতন পাম্প করতে পারবে না, ব্লাড সার্কুলেশন প্রপার ওয়েতে করতে পারছে না, হার্ট কি হবে? আমাদের তো চেম্বার আছে হার্টের দুইটা, ওটা পাম্প করে আমাদের হার্টে কি গোটা মানে এই হার্টটাই হচ্ছে ব্লাডটা গোটা বডিতে সার্কুলেট করে দিচ্ছে পাম্পের মাধ্যমে। এখন আপনার ওই আর্টারিটা ব্লক, কারো একটা ব্লক 5টা 10টা এই কিন্তু শোনেন। এখন ব্লক থাকলে ওটা কিভাবে পাস করবে ভাই? এখন পাস না করতে পারলে তো এটা হবে ওটা কি একদিনে হয়েছে?
ওটা আস্তে একদিনে আস্তে হয়। করে বিভিন্ন আর রকম করে। উনি দেখেন উনি কিন্তু একদিনে জিমে যে যেমন না যে ওই শুরু করেই হয়ে গেছে। মানে দেখা যাচ্ছে ইয়ার্স জিম করছে, ওনার সাডেন এটা হয়েছে। আচ্ছা, এমনিও যদি আমরা বলি যে জিম শুরু করার আগে একজনের, বিশেষ করে যারা দেখা গেল একটা সার্টেন এজ পার করেছে, অথবা যাদের ফর এক্সাম্পল আমার নিজেরও ব্লাড প্রেশার জি বা আরো অনেকের হচ্ছে কিছু অসুস্থতা থাকতেই পারে, তো 100% সেই ক্ষেত্রে কি তোমার কাছে কি মনে হয় যে কিছু টেস্ট অথবা ডাক্তারের কাছে কোনো সাজেশন নিয়ে কি জিমে আসা উচিত, নাকি সেই র্যান্ডম জিমে আসতে পারে? অবভিয়াসলি ডক্টর মানে একজন ফিটনেস ট্রেনারের বা ইনস্ট্রাক্টরের এটা তো ওনার কাজ হচ্ছে আপনার জিমের বিষয়গুলো নিয়ে ডিল করা। উনি কিন্তু ড্রাগস নিয়ে আপনাকে না। কথা বলতে পারবে না, বা আমার কোনো রাইটস নাই আমি ড্রাগস আপনাকে সাজেস্ট করার। এটা করবে ডক্টর। আবার ডক্টরের কোনো মানে হচ্ছে ওইটা বোঝা যাবে না যে আসলে জিমে যে কি হচ্ছে। জি আবার ডক্টরেরও কোনো মানে রাইটস নাই ও হচ্ছে এগুলো ইন্টারনাল বিষয়ে কথা বলার। দুইটা সেক্টর এক হলো ডিফারেন্ট। বুঝতে পারছি। ও একটা বিষয় এক্সপার্ট, ইনি একটা বিষয় এক্সপার্ট। যদি উনি বেটার কিছু চাই তাহলে দুইজনেরই পরামর্শ নিতে হবে। ওকে। নিয়ে যদি আমরা শুরু করতে, যে আমার একটা প্রবলেম আছেই, আমি তাহলে ফার্স্টে ডক্টরের কাছে যাবো, ডক্টরের পারমিশন নিব, দেন ডক্টর কি বলছে ডক্টররা বলে দিবে তুমি এই টাইপের মুভমেন্ট করতে পারবা, এই টাইপের মুভমেন্ট করতে পারবা না। Exactly. তখন ওইটা ট্রেনারকে এসে ইনফর্ম করতে হবে বা ট্রেনারকে প্রেসক্রিপশন দেখাইতে হবে যে আমার এই টাইপের মুভমেন্ট করা যাবে, এই টাইপের মুভমেন্ট করা যাবে না, আমার এই প্রবলেম, এটা করতে পারবো, এটা করতে পারবো না। ট্রেনারও অবশ্যই ধারণা আছে, এবং তাহলে ট্রেনার উনি সেই অনুযায়ী সেই অনুযায়ী উনি হচ্ছে প্ল্যান, ওয়ার্কআউট প্ল্যান, নিউট্রিশন প্ল্যান রেডি করে দিবেন। বুঝতে পারছি। শিশির, এবার আরেকটা পোর্শনে আমি যেতে চাই, সেটা হচ্ছে অ্যাজ এ অ্যাথলেট হিসাবে যদি বডি বিল্ডিং কম্পিটিশনের জায়গা আমি যদি জানতে চাই, যে আমি জানি যে তোমার এই জায়গাতে ইন্টারেস্ট আছে, তুমি আমাকে এই বিষয় নিয়ে একটু বলো যে আসলে এখানে কি ধরনের, কারণ আমার ধারণা আমরা অনেকেই আসলে এই স্পোর্টসের ক্যাটাগরি সম্পর্কে ভালো মতন জানি না, তো তুমি আমাদেরকে একটু বেসিক নলেজ দাও এবং তোমার এই যাত্রাটা সম্পর্কে আমাদেরকে একটু বলো। আচ্ছা, বেসিক্যালি আমি এখনো কম্পিটিটিভ লেভেলের যেই বডি বিল্ডিং বলেন সেটাতে আমি এখনো যাইনি। আচ্ছা। আমি হচ্ছে খেলছি আমাদের ডিভিশন, রাজশাহী ডিভিশনে খেলছি, বাট হচ্ছে ন্যাশনাল পর্যায়ে আমি এখনো ওই লেভেলে খেলিনি। আমার রিসেন্ট খেলা আছে থাইল্যান্ডে, আমি ইন্ডিয়াতে খেলতে চাইছি মাস্টার মেনিয়া শো, এটার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম, বাট ভিসা ইস্যুর জন্য সেটা আমি যেতে পারিনি। থাইল্যান্ডে আছে মাস্টার মেনিয়া, এটা ন্যাচারাল শো। আচ্ছা। সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এটা ডিসেম্বরে আচ্ছা। আছে খেলা। আর বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলি আমাদের দেশের, এইটা মানে বডি বিল্ডিং ইটসেলফ, এটা শুধু আমাদের দেশে বলবো না, মানে এটা বাইরেও বডি বিল্ডিং ইটসেলফ আপনাকে হচ্ছে মানি মেক করতে হেল্প করবে না। আচ্ছা। মানে এইটা দিয়ে কিন্তু এটাকে ইউজ করে আপনি মানি মেক করতে পারবেন। ওকে, মানে নিজে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রিপ্রেজেন্ট হওয়া, জি এই বিষয়গুলো আর কি তুমি অ্যাকচুয়ালি বলছো। অবভিয়াসলি যেমন হচ্ছে আপনার যদি একটা ভালো ফিটনেস থাকে, আপনি 100% আপনি যেখানেই যাবেন আপনার একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকবে, গ্রহণযোগ্যতা তৈরি হবে, এটা হবে। আর ওই গ্রহণযোগ্যতা মানুষজন যখন দিবে আপনাকে, আপনার কনফিডেন্স লেভেলও হাই হবে। ডেফিনেটলি। এটা বিভিন্ন ক্ষেত্রে, যেমন ও হচ্ছে একটা জিম ওপেন করতে পারে, যে ভালো ফিটনেস আছে, সে পার্সোনাল ট্রেনিং দিতে পারে, সে ফুড সাপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারে। অনেক অপরচুনিটি অনেক আছে আমাদের দেশে, যদি এগুলো অনেক কম, বাট অপরচুনিটি আছে। আচ্ছা, তুমি যেহেতু ফুড নিয়ে কথা বলছিলে, যে আমি যদি অ্যাজ এ বডি বিল্ডার হিসাবে কনসিডার করি, তো এইখানেও আমরা বিভিন্ন ধরনের কথা শুনি যে কিছু ফুড বা স্টোরেজ যেটা বলছি আমরা, তো এইটা নিয়েও অনেকে অনেক ধরনের কথা বলে। তুমি এই বিষয়ে কোনো আমাদেরকে তথ্য দিবা কিনা, যে আসলে এটা ব্যবহার করা কতটা ভালো অথবা ভালো না, বা আসলে আমরা যে চিন্তাটা করি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কিন্তু এটাকে নেগেটিভ ভাবিনি। জি জি। তো তুমি এটাকে আসলে কিভাবে দেখো? আমি এটা নেগেটিভও বলবো না, পজিটিভও বলবো না। আচ্ছা। স্টেরয়েডস নিলে এটা সাইড ইফেক্ট আছে, বাট এটা যদি মানে হচ্ছে কম্পিটিটিভ লেভেলে হয়, উইথাউট স্টেরয়েডস গেম, কম্পিটিটিভ লেভেলের গেম চিন্তা করা যাবে না। তো সেইদের ক্ষেত্রে সেটা ওরা নিচে, এটা পজিটিভ ওয়েতেই নিতে হবে আমাদেরকে। আচ্ছা। অ্যান্ড অবভিয়াসলি কিছু তো স্ট্রাকচার ফলো করতে হবেই। যেমন হচ্ছে কেউ যদি স্টেরয়েড নিতে চায়, অবশ্যই কোনো এক্সপার্টের আন্ডারে থেকে নেবে, এটা আমি সাজেস্ট মানে করব। গাইডলাইনটা প্রপার গাইডলাইনটা ফলো করবে, প্রপার মেডিকেল গাইডলাইন ফলো করবে, দেন যদি আগাই, আই থিঙ্ক অনেক লোক করছে, তো তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। আপনি এমনি চিন্তা করেন, যদি নাপা লিখে সার্চ দেন, নাপা খাইলে কি হয়, দেখবেন যে গুগল আপনাকে দেখাবে শেষ পর্যন্ত ক্যান্সার হচ্ছে। স্টেরয়েডের বিষয়টা হয়ে গেছে, মানে যতটা না হার্মফুল তার চাইতে বেশি মানে এটাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। ওকে, ফাইন।
আচ্ছা, আমার আরেকটা কুইরিজ, সেটা হচ্ছে আমরা নিজেরাও বিভিন্ন সময় ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখি যে একজন বডি বিল্ডারের প্রিপারেশন, সারাদিনের প্রিপারেশনটা অনেক, বিশেষ করে তাদের ফোকাস থাকে তাদের ডায়েটে, এবং এটা এক্সপেন্সিভ। তো এই তোমার রুটিনটা তুমি যদি বলো অ্যাকচুয়ালি, যে তোমার এই ফুড বাজেট, অথবা তুমি যেহেতু নিজেকে এখন কম্পিটিটিভের জন্য রেডি করছো, তো তোমার আসলে বাজেটটা কেমন যায় তোমার নিজের পেছনে? বাজেট এটা মানে কম্পিটিটিভ লেভেলে, নেক্সট লেভেলে চিন্তা করতে গেলে তো অনেক কষ্ট হয়। আমার যদি অ্যাজ ইউজুয়াল বলি, আমার 50 থেকে 70K মতন খরচ হয়। 50 থেকে 70K, আচ্ছা, তারও বেশি। আমরা যদি আরো সহজ কথা বলি, 50 থেকে 70-80 হাজার টাকা খরচ হতে পারে। হ্যাঁ, বাট আরো যদি কম্পিটিটিভ লেভেলে যাই, কেউ যদি নেক্সট লেভেলে খেলতে চাই, যে কেউ যদি নেটিভ খেলতে চাই, মানে স্টেরয়েডস ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আরো বাড়বে। সেটা হয়তো 1,20,000-30,000 নিজেকে ফিট ওই পজিশনে ক্যারি করার জন্য। ক্যারি করা তো বিষয় আছে, টেস্ট আছে ওই সময়, আচ্ছা, মেডিকেল গাইডলাইনও তো থাকে। আচ্ছা, মানে সবকিছু মিলে ট্রেনার, আমি এটা ইনক্লুডেড বললাম। আচ্ছা, সত্যি কথা বলতে আমি নিজে কিন্তু ভাবিনি, হ্যাঁ, আমি ভাবিনি যে এক্সপেন্সটা আসলে এতটা আমি এটা একটু ভাবিনি। তবে আমরা আশা করি 2-3টা ফ্যামিলি চলে যাবে নরমাল যদি হয়। হ্যাঁ, ডেফিনেটলি, যে রাতের মতো জায়গা থাকলে অবশ্যই 2-3টা ফ্যামিলি চলে যাবে। তো আমরা অবশ্যই আশা করি, যেহেতু এটা একটা তুমি দীর্ঘদিন ধরে এটা কাজ করছো, তো আমরা অবশ্যই আশা করি যেন এটা তোমার ফিউচার ক্যারিয়ার হয়। আমি আমাদের আলোচনা শেষ করার আগে জাস্ট 2টা কোশ্চেন করতে চাই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যদি কেউ তোমার মতন এতটা রিস্ক নিয়ে কেউ ভাবে বা চিন্তা করে কিনা আমি জানি না, যে আমি আমার কর্পোরেট লাইফ না, আমি আমার প্রফেশনাল এই ফিটনেস ট্রেনারের জায়গাটা নিব, তো সেই জায়গা থেকে তুমি তাকে কি গাইডলাইন দিবা, এটা তুমি একটু ফার্স্ট অফ যদি বলতা যে তোমার গাইডলাইনটা কি হবে? আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটু চ্যালেঞ্জিং, যে হচ্ছে কীভাবে নিবে। আমি বলবো যতটুকু দেখতে পাচ্ছে, যতটুকু ক্ল্যারিটি থাকছে, মানে শুরু করার সময়, হ্যাঁ, যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু দিয়ে আসুক। আমি এই সময় এসে 50K মতন খরচ করতে পারছি, বা 60-70 হাজার টাকা যেটাই হোক, আমি সেটা অ্যাফোর্ড করতে পারছি। আফটার 5-6-7 ইয়ার্স ব্যাক আমি শুরুতে পারিনি। সো যেই নিবে, এটা তো মানে হুট করে নিবে, দেখা যাচ্ছে আর আমার মনে হয় যে আরও আর্লি এজ থেকে শুরু করা উচিত। আচ্ছা, কেউ যদি ভাবতে থাকে যে আমি অ্যাজ এ স্পোর্টস পার্সন আমি নেক্সট লেভেলে খেলবো, অলিম্পিক স্টেজে খেলবো, তো সেটা আমার মনে হয় যে আরও আগে শুরু করা উচিত। আচ্ছা, সেটা যখন ওর 17-18 এজ হবে, সেই সময় থেকে যদি ওর ক্ল্যারিটি থাকে, তাহলে ও 100% অলিম্পিক স্টেজে খেলতে পারবে এবং ভালো কিছু করতে পারবে। এটার জন্য আমি সহজভাবেই বলি, যতটুকু দেখতে পারছে মানুষজন ক্ল্যারিটি, সেইটুকু নিয়ে আগাবে, দেন আস্তে আস্তে ও ওর রাস্তা খুঁজে বের করে নিতে পারবে। আচ্ছা, মানে টাইমটা ইনভেস্টমেন্ট করার জন্য, কনসিস্টেন্সি ফ্যাক্ট, সেটা যদি আমি আমার জার্নিটা যদি আমি চিন্তা করি, প্রফেশনাল ট্রেনার থেকে আমি বডি বিল্ডিং ক্যারিয়ার বিল্ড হওয়া পর্যন্ত, তো এটা একটা কনসিস্টেন্সি, একটা জার্নির মধ্যে কনসিস্টেন্সিটা ম্যাটার করে। আমি বলতে যাচ্ছি যে যতটুকু দেখতে পারছে, আমার কথাটা আমি মানে আরো হয়তো ভেঙে বলতে পারছি না, আমি বলতে চাচ্ছি যে যতটুকু ও এফোর্ট করতে পারছে ততটুকু নিয়ে, আর যা করতে চাচ্ছে ও, মানে যে কাজটা করছে, ও স্টুডেন্ট, আমি বলছি না যে কাউকে একবার সবকিছু ছেড়ে দিয়ে সেক্টরে চলে আসো, আমি এটা কখনো সাজেস্ট করবো না বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি বলবো যে ও যে কাজটা করছে, কেউ যদি স্টুডেন্ট হয়, পড়াশোনা করবে, তার পাশাপাশি এটা নিয়ে কাজ করবে, আস্তে আস্তে আগাবে। কেউ যদি কোনো জব করছে, জব করুক, পাশাপাশি এখানে আস্তে আস্তে করুক। তারপরে যদি দেখে এখান থেকে সে মানি মেক করতে পারছে, দেন এবং ওর রেজাল্টও ভালো আসছে, তখন সে কি করবে, এটাতে ফুল সুইচ করতে পারে। ওকে, ফাইন। বাট আমি বলবো না কাউকেই যে হুট করে চলে আসুক। আচ্ছা, কারণ যদি হুট করে চলে আসে, তাহলে মানে চ্যালেঞ্জেসটা বেড়ে যেতে পারে এবং ফেল হওয়ার চান্স অনেক বেশি। ওকে, ফাইন। লাস্ট কোশ্চেন আমার, সেটা হচ্ছে, আকিব জাভেদ শিশির নিজেকে এই প্রফেশনে কোথায় দেখতে চায়? টপ লেভেলে দেখতে চাই, মানে অ্যাজ এ আমার অ্যাথলেটের চেয়ে অ্যাজ এ কোচ হিসেবে আমি বেশি কাজ করে কমফোর্ট ফিল করি। আচ্ছা, অবভিয়াসলি ইন জেনারেল ফিটনেস নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, সেটা নিয়েই দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা ভালো ইম্প্যাক্ট রাখতে চাই। মানে আমাদের টোটাল বাংলাদেশের একটা বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে অথবা ফিটনেস ইন্ডাস্ট্রিতে আমি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে চাই। আমরাও এটা আশা রাখি যে ইনশাআল্লাহ এটা তুমি পারবা। আর তুমি আমাদেরকে সময় দিয়েছো, এই জন্য আমাদের ফিল্ড হিস্ট্রির পক্ষ থেকে
ছোট্ট একটা গিফট তোমার you. জন্য। তো সবকিছু মিলে আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, যতটা গল্প করা যায়, জানা যায়, আমরা একজন প্রফেশনাল ফিটনেস ট্রেনারের কাছ থেকে সেটা জানার চেষ্টা করলাম। আশা করি আপনারা এখান থেকে শুনে বুঝে নিজেরা নিজেদের কিরকম যেটা প্রয়োজন সেটা নেবেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং শিশির, লাস্ট কথা তোমার, তুমি যদি কিছু আমার বলতে চাও। লাস্ট কথা হচ্ছে সবাই ফিটনেস নিয়ে সচেতন হন। আমি বলবো না সবাইকে বডি বিল্ডিংয়ে আসতে, বাট সবার ফিট থাকা অনেক বেশি জরুরি। আমাদের সবার উচিত ফিটনেসটাকে ধরে রাখা, আর এর জন্য অবশ্যই আপনারা জিমে আসবেন। আর জিমে যদিও না আসতে পারেন, আপনারা অ্যাটলিস্ট যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, লাইক খেলার মাধ্যমে আমরা করতে পারি, সকালে উঠে হাঁটতে পারি, রানিং করতে পারি, সেগুলো কন্টিনিউ রাখবো। এবং সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ক্লিন ইটিং। আচ্ছা, ফুডের যে ফুড হ্যাবিট আমাদের সবাইকেই টপ নচ রাখা লাগবে। এইখানে যদি কিছু আমি এক্সট্রা টাকা মানে খরচও করি, আমাকে ডক্টরের কাছে বারবার যাইতে হবে না, অ্যাটলিস্ট লাস্ট স্টেজের দিকে। ওকে, তো শিশিরকে অনেক অনেক ধন্যবাদ। এবং শিশির যে কথাটা বলছিল, আমাদের আসলে খাদ্য অভ্যাস এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের লাইফস্টাইল আমরা যত বেটার করব, আমরা তত হেলদিভাবে আমাদের সামনের লাইফটা লিড করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।